আজ বলে দিতে চাই। জানি না কি করে আমি তোমাকে বোঝাই। তুমি চিন্তা করো না, তুমি শুধুই তোমার, আর তুমি ও ভালো করেই জানো এগুলো সব নাটক। আয়ু আর কথা শেষ করতে পারলো না, পিছন থেকে তার ছোট বোনের আওয়াজ ভেসে এলো। আচ্ছা রাখছি, পরে কল করছি বলে আয়ু কলটা কেটে দিল। আপু তুমি এখানে, আর আম্মু তোমায় খুঁজতে খুঁজে হয়রান। তুমি রাতের বেলা একা একা ছাদে কি করছো? কিছু না, এমনি ঘুম আসছিল না তাই। তে কিছুক্ষণ আয়ুর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ঘুম আসছিল না নাকি অন্য কিছু? তে তুই দিন দিন বড্ড ফাজিল হয়ে যাচ্ছে। তারা ছোট আব্বুর কাছে বিচার দেবো। ভাইয়াকে পেয়ে যাচ্ছ বলে এখন আমার সাথে এইভাবে কথা বলছো? তুমি ভুলে যাচ্ছ তোমার প্রেমের সময় আমি তোমাকে অনেক সাহায্য করেছি। আয়ুর সাথে সাথে উত্তর দিল, সাহায্য কি আর তুমি এমনি এমনি করেছো? দর্জন দর্জন চকলেট তোমাকে কে কিনে দিত? তে মুখ বাঁকিয়ে নিচে নেমে গেল। আয়ু তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আর মাত্র কয়টা দিন, তারপরে তার সকল অভিনয় থেকে মুক্ত পাবে। তের ডাকে তার ধ্যান ভাঙে এবং সে দ্রুত পায়ে নিচে নেমে আসে। এ হলো আয়ু এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ে। 1 বছর প্রেম করার পর তার প্রেমিকার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। আগামীকাল তার হবু শ্বশুর বাড়ি থেকে তাকে আংটি পরাতে আসবে। এ নিয়ে পুরো বাড়ির হই হুল্লারে মেতে আছে। তে তার ছোট চাচার মেয়ে, সে এবার এসএসসি পরীক্ষা দেবে। তে বাবা আর আয়ুর বাবা আপন দুই ভাই মিলে মিরপুর তাদের নিজস্ব বাসা থেকে। তারা দুই ভাই ব্যাংকে কর্মরত মধ্যবিত্ত পরিবার হলেও তারা তাদের সন্তানদেরকে কখনো অভাব বুঝতে দেয়নি। আয়ু বাড়ির বড় মেয়ে, তার ছোট ভাইয়ের নাম ফিলিক্স, আর তে একা, তার কোনো ছোট ভাই বোন নেই। আয়ুর পছন্দের মানুষটা হলো জীবন জাঙ্কুক। তাদের পারিবারিক ব্যবসা রয়েছে বাচ্চাদের মতন। জাঙ্কুক 28 বছর বয়সে কঠোর পরিশ্রম করে তার নিজস্ব ব্যবসার প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। খুব অল্প সময়ে তাদের প্রতিষ্ঠান সফলতা অর্জন করে। দেশে বিদেশে তাদের অনেক নাম ডাক রয়েছে। জীবন জাঙ্কুক এই সফলতা দেখে অনেক মেয়ে তার জন্য পাগল, তবে কেউ তো তার সামনে এসে কিছু বলার সাহস করেনি। তার গম্ভীর স্বভাব সম্পর্কে সবার ধারণা রয়েছে, দরকার ছাড়া একটি কথাও বলে না। তার পছন্দ না, আর রাগের কথা বাদই দিলাম, এটা সবসময় তার নাকের ডগায় থাকে। তার এই স্বভাবের জন্য অফিসের সবাই তাকে অনেক ভয় পায়। আয়ুর সাথে পরিচয় হওয়ার পর এই প্রথম কোনো মেয়েকে তার ভালো লাগে এবং একসময় তাকে ভালোবেসে ফেলে। আয়ুর বাবা কাই প্রথমে বিয়েতে রাজি হতে চায়নি, কারণ আয়ু যাকে পছন্দ করত তারা অনেক বড়লোক ছিল। তিনি মনে করতেন বড়লোক মানে টাকার অহংকার। তারা কখনোই তাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েকে তাদের ঘরের বউ করে নিয়ে যাবে না। কিন্তু জাঙ্কুকের পরিবারের সাথে পরিচয় হওয়ার পর তার ধারণা পাল্টে গেছে। সকাল থেকে বাড়িতে বিরাট আয়োজন চলছে, ছোট বড় সকলে নানান কাজে ব্যস্ত। এইদিকে আয়ু চুপচাপ করে এক কোণে বসে আছে। তে অনেকক্ষণ যাবৎ তাকে খেয়াল করছে। আজকাল আয়ুকে অনেক চিন্তায় দেখা যায়। সে আয়ুর পাশে গিয়ে বসলো। আয়ুর এতেও কোনো হেলদোল নেই। এবার তে আয়ুর হাত ধরল। আয়ু চমকে গেল। আপু তোমার কি কিছু হয়েছে? না মানে আজকাল তোমাকে অনেক চিন্তায় দেখা যায়। তের কথা শুনে আয়ু তার দিকে তাকিয়ে থাকলো, কিছু বলল না। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আয়ুর মা লিসা তাকে তাড়া দিলেন তৈরি হওয়ার জন্য। আজ আয়ু নীল রঙের একটা জামদানি শাড়ি পরেছে, আর তে গোলাপি কালারের লেহেঙ্গা পরেছে। তাদের রেডি হতে হতে নিচে থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। তে তৎক্ষণাৎ দৌড়ে নিচে চলে গেল। তে নিচে নামতে নামতে দেখলো জিএন বাড়ির সকলেই এইখানে উপস্থিত। সে এক কোণায় তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। তের মা ইয়ঞ্জন সকলের আপ্যায়নে ব্যস্ত। সামনের সোফায় জাঙ্কুক ও তার বাবা কিম নামজুন ও তার বড় ভাই বুগাম বসে আছেন, আর তাদের মাঝখানে বসে আছে ইয়নমিন নামের 3 বছরের একটা বাচ্চা। সে
সে বোগামে বড় ছেলে সুগার একমাত্র মেয়ে। জাঙ্কুকরা দুই ভাই। তার ছোট ভাইয়ের নাম জেহব, এবার ক্লাস 5-এ পড়ে। বোগামের দুই ছেলে মেয়ে, বড় ছেলের নাম সুগা ও ছোট মেয়ের নাম জেনি। জেনি 13 বয়সী। এই হলো জীবন বাড়ির সাজানো গোছানো পরিবার। ডাইনিং রুম জুড়ে চলছে নানান ধরনের কথা। হঠাৎ জাঙ্কুকের আম্মু জিন তেকে ইশারায় তার কাছে ডাকলেন। তে তার মায়ের আঁচল থেকে বের হয়ে জিন এর কাছে গিয়ে তাকে সালাম জানালেন। জিন মিষ্টি হেসে তার সালামের জবাব দিলেন। মাশাআল্লাহ ভাবি, এ মনে হয় আয়ুর বোন তে। আয়ুর মুখে অনেক শুনেছি তোমার কথা। জি ভাবি, আমার মেয়ে, পাশে থেকে বলে উঠল ইয়ঞ্জন। ভাবি, আপনার মেয়ে অনেক মিষ্টি, আমার অনেক পছন্দ হয়েছে। বাড়িতে যদি আরেকটা বিবাহযোগ্য ছেলে থাকতো, আমি আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতাম। জিন এর কথা শুনে তে লজ্জায় মাথা নিচু করে ফেলল। পাশ থেকে যেই হোক বলে উঠল, মা আমি আছি তো। তের দিকে তাকিয়ে বলে উঠল, আজ থেকে আমি তোমাকে বউ বলে ডাকবো। তার কথা শুনে উপস্থিত সকলে হেসে দিল। পাশ থেকে জাঙ্কুক একবার তের দিকে তাকিয়ে আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তে জাঙ্কুকের দিকে তাকানোর সাহস পেল না। যতবারই এই লোকটার সাথে দেখা হয়েছে ততবারই কোনো না কোনো অঘটন সে ঘটিয়েছে। একটু পর আয়ুকে নিচে আনা হয় এবং জাঙ্কুকের পাশে বসানো হয়। সুন্দরভাবে আংটি পরানোর কাজ শেষ হয় এবং তারা সকলেই জীবন বাড়িতে ফিরে যায়। দুই পরিবারের সম্মতিতে থাকায় সামনের মাসে তাদের বিয়ের তারিখ ঠিক করা হয়। আজ তে বায়না ধরেছে সে আয়ুর সাথে ঘুমাবে। আয়ু ফোনে কিছু একটা করছিল, অমনি তের কণ্ঠ ভেসে এলো। আপু, তুমি ওই রাক্ষসহীন মানুষটাকে কিভাবে ভালোবাসলে বলো তো? না আছে মুখে হাসি আর না আছে কথায় মধু, তুমি তার প্রেমে পড়লে কেমনে? আয়ু এক পৈশাচিক হাসি দিয়ে বলল, আমি তাকে ভালোবাসি কখন বললাম? আর আমি কখনোই তার প্রেমে পড়িনি। তে চমকে তার আপুর দিকে তাকায়। আপু, কি বলতে চাচ্ছ? সে তো তাকে ভালোবাসে, বিয়ে করছে, তাহলে এটা কেন বললো? কেন? তে কিছু বলতে যাবে তার আগে আয়ু তাকে ধমক দিয়ে বলল, চুপচাপ ঘুমিয়ে পড়, একটু কথা বললে ঘর থেকে বের করে দেবো। তে চুপচাপ শুয়ে পড়ে আর ভাবতে থাকে, তাহলে কি আপু জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসে না? তাহলে এতদিন এগুলো কি ছিল? আর বিয়ে বা করছে কেন? আজ শুক্রবার। আয়ু ঘুম থেকে উঠে রেডি হচ্ছে। আজ জাঙ্কুকের সাথে বিয়ের শপিং করতে যাবে। জাঙ্কুক চায় বিয়ের সকল জিনিস আয়ুর পছন্দ মতো কেনা হোক। লিজা তেকে তার সাথে পাঠিয়ে দিল। যদিও তে যেতে চায়নি, বড় আম্মু জোড়াজড়িতে যেতে রাজি হয়েছে। জাঙ্কুক তাদের বাড়ির সামনে তাদের জন্য অপেক্ষা করছে। একটু পরে আয়ু আর তে বের হয়ে আসে। আয়ুকে দেখে জাঙ্কুক মুচকি হেসে গাড়ির দরজা খুলে দেয়। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে তেজি কণ্ঠে বলে ওঠে, উঠছে না কেন? তে আশ্চর্য দৃষ্টিতে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসে এবং ফিসফিস করে বলে, কি অসভ্য লোক, আপুকে দরজা খুলে বসালো আর আমাকে ধমকাচ্ছে। দেখো, মনে হয় আন্টি ছোটবেলায় মুখে মধু দিতে ভুলে গেছে। কি হলো? ফিসফিস করে কি বলছো? যা বলার জোরে জোরে বলো। আমার ঘাড়ে কয়টা মাথা যে আপনাকে নিয়ে কিছু বলবো? হোয়াট? জাঙ্কুকের ধমকে তের হুঁশ ঘুরে এলো। এতক্ষণ আনমনে কি বলে ফেললো? জাঙ্কুক, তুমি শুধু শুধু ওর পিছনে লাগছো কেন? আয়ুর কথা শুনে যাও, তোমার বোনকে বলে দাও ফিসফিস করে যা বলেছে সবই আমার কানে এসেছে। এমন কথা আবার শুনলে খবর আছে। এই লোকের কি কান রে বাবা? শপিং মলে আসার পর তারা অনেক শপিং করে, তবে তে কিছুই কেনেনি। ইয়নমিনের মা জিমিনের সাথে তার অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। জিমিন তেকে এটা ওটা কিনে দিয়ে জেহবের থেকে বউ ডাক শুনতে শুনতে সে পাগল। প্রায় শপিং শেষ, খাওয়া দাওয়া করে তারা বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। এর মধ্যে ঘটে যায় আরেক ঘটনা। গায়ে হলুদের দিন জাঙ্কুক লুকিয়ে আয়ুর রুমে এসে বসে আছে। তাকে সারপ্রাইজ দিতে আয়ু তার ফোনটা রুমে ফেলে আসে আর সেটা আনার জন্য তেকে তার রুমে পাঠায়।
আজ হলুদ শাড়ি পরে হালকা সেজেছে। হলুদ ফর্সা গায়ের শাড়িটি বেশ মানিয়েছে। সে হেলে দুলে রুমে প্রবেশ করতে একটা শক্তপোক্ত হাত তার মুখ চেপে তাকে দেওয়ালের সাথে আটকে ধরে। তে অনেক ভয় পেয়ে যায়। রুমে অন্ধকার থাকায় সে তার মুখ দেখতে পাচ্ছে না। চিৎকারও যে করবে তারও সুযোগ নেই। সে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। জানকুক আয়ু ভেবেতে মুখ আটকে ধরে যাতে চিৎকার করতে না পারে। ভয় পেও না, আমি হলুদের শ্বাস। তোমাকে কেমন লাগে সেটা নিজের চোখে দেখার লোভ সামলাতে পারলাম না। তোমাকে সবার আগে হলুদ আমি লাগাবো বলেই জাঙ্কুক তার হাতে থাকা হলুদ তীর কোমরের অংশের কাপড় সরিয়ে সেখানে আলতো হাতে লাগিয়ে দেয়। জাঙ্কুকের হাতের ছোঁয়ায় শরীরে লাগতে তীর শরীর কেমন শিউরে ওঠে। এক অদ্ভুত কাঁপুনি শুরু হয়। খিচে চোখ বন্ধ করে ফেলে। সেই চোখের কোণে বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এই প্রথমবার এই অনুভূতির সাথে তার পরিচয় হলো অজানা ভয় জেঁকে ধরে। ভয়ে কেঁদে দেয় তে। কাঁপুনি জাঙ্কুক টের পায়। সে দুষ্টমি স্বরে বলে, আমি চাই তুমি আমার জন্য ভালো হও। এরপরই আমাদের মধ্যে দূরত্ব শেষ হোক। একটু থেমে তে কানের কাছে মুখ নিয়ে দিয়ে গলায় আবার বলতে শুরু করে, কিন্তু তুমি যেভাবে কাঁদছো আমি কিন্তু নিজেকে ঠিক রাখতে পারবো না। পরে কিছু ভুল হয়ে গেলে আমার দোষ দিতে পারবা না। মনে হয় তার শ্বাস আটকে আসছে। 16 বছরের জীবনে এই প্রথম কোনো পুরুষ তার এত কাছে। আমি কিন্তু জাঙ্কুক কথা শেষ করতে পারলো না। তার আগে রুমের বাতি জ্বলে উঠল। জাঙ্কুক সেই দিকে তাকাতে আশ্চর্য হয়ে যায়। আয়ু তার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে সে কাকে সামনে তাকায়? তের কান্না মুখ তার সামনে আসে। জাঙ্কুক সিট করে দূরে সরে যায়। আর তে কিছু না বলে হাত দিয়ে কান্না আটকে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। আয়ু এইভাবে দাঁড়ায় আছে। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। সে তো তেকে তার রুমে পাঠিয়েছিল তার ফোন আনার জন্য। তে এত দেরি করছে দেখে সে নিজেই এমনিতে চলে এসেছে। সে ভাবতেও পারেনি এখানে এমন কিছু এক দৃশ্য দেখবে। জাঙ্কুক মাথা ঝুঁকিয়ে বসে পড়ে। 2 হাত দিয়ে মাথার চুল টেনে ধরে। এটা আপনি কি করে ফেলল? আগে শিওর হওয়া উচিত ছিল এটা আয়ু কিনা। আয়ু জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তার দিকে তাকিয়ে বলে ওঠে, এইভাবে তাকানোর কিছু হয়নি। আমি ভেবেছিলাম এটা তুমি। তুমি এখানে আসবে একবার তো আমাকে জানাতে পারতে। কে জানতো তোমার জায়গায় তোমার বোন চলে আসবে। জাঙ্কুক এই বিষয়ে কথা আর না বাড়িয়ে আয়ুর সাথে কথা বলে বাড়ি ফিরে যায়। ওই ঘটনার পর দিয়ে ভাবে সে আর কখনোই ওই অসভ্য মানুষটার সামনে যাবে না। যদিও সে জানে জাঙ্কুক তাকে আয়ু ভেবে হলুদ দিয়েছে, তবুও সে দোষী। কেন সে না দেখে এমন করলো? কেন কেন যেই ভাবা সেই কাজ। আজ আয়ুর বিয়েতে সে অনেক মজা করবে ভেবেছিল, কিন্তু এখন সে দরজা বন্ধ করে বসে আছে। একটু পর পর তার মা এসে তাকে ধমকিয়ে যাচ্ছে বের হওয়ার জন্য। হঠাৎ করে ধাক্কার দরজা খুলে যায়। জাঙ্কুককে দেখে ভয় পেয়ে যায়। তারপর কপালের রগগুলো ফুলে আছে, চোখে অসম্ভব লাল। হঠাৎ তার এমন রাগের কারণ ধরতে পারল না তে। জাঙ্কুক সাথে সাথে তার বাড়ি এর মানুষও এতক্ষণে এসে পড়েছে। জাঙ্কুক 2 কদম এগিয়ে যায়। তে ভয়ে পেছাতে যাবে, তার আগে জাঙ্কুক তার হাত শক্ত করে ধরে নেয়। তে চমকে তার দিকে তাকিয়ে থাকে। কি হচ্ছে এসব? হাত ধরে টেনে তার আব্বুর সামনে এনে জাঙ্কুক গম্ভীর গলায় বলে উঠল, আপনার অনুমতি থাকলে আমি তেকে বিয়ে করতে চাই এক্ষুনি। জিয়ন বাড়ির ডাইনিং রুমে চলছে প্রথম নিরাপদে। একটু ফটফট তীর ফোঁপানোর আওয়াজ আসছে। জিন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তিনি অনিরুপায়। তার ছেলে যে এত বড় কাণ্ড ঘটালে এখন এই মেয়েকে কি সান্ত্বনা দেবে তিনি?
কি দোষ ছিল আমার সাথে এমন কেন হলো? যাকে এতদিন বড় আপুর স্বামী কল্পনা করে এসেছে সে এখন আমার স্বামী। আনমনেই ভেবে চলে যেতে কাঁদতে কাঁদতে হিসকে উঠে গেছে তে। কয়েক ঘন্টার ব্যবধানে তার জীবনে মোড় পাল্টে গেল। জীবন বাড়ির বউ, সে ভাবতেও তার শরীর কাঁটা দিয়ে উঠছে। ভাইয়ের চোখে দেখে আসা মানুষটা এখন তার স্বামী, এটা কিভাবে মেনে নেবে সে? কাঁদিস না মা, আমরা সবাই আছি তো, সব ঠিক করে দিব, তুই একটু শান্ত হ মা। তে কিছু বলার আগে জাঙ্কুক বাড়িতে ঢুকে সব সময় জেল দিয়ে সেট করা চুল উস্কো খুস্কো হয়ে কপালে পড়ে আছে, চোখ দুটো অসম্ভব লাল। সব সময় পরিপাটি হয়ে থাকা ছেলেটা এই অবস্থা দেখে কেঁদে দেয়। জিন, বাবা কি অবস্থা করেছিস নিজের? জাঙ্কুক কিছু না বলে তের দিকে এগিয়ে যায়। তাকে এগিয়ে আসতে দেখে তে ভয়ে জিমিনের হাত আঁকড়ে ধরে ওঠ। পেছন থেকে জিম জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাবি ওকে? রুমে, অনেক রাত হয়েছে, তোমরা না ঘুমিয়ে এখনো এখানে কি করছো? জাঙ্কুকের সোজা সাপটা উত্তরে সবাই ভেবেছেটা খেয়ে যায়। এত কিছু হয়ে গেলেও ও এখনো এত শান্ত কিভাবে আছে? তে উঠছে না দেখে জাঙ্কুক তাকে ওঠানোর জন্য তার হাত ধরে। জিমিনের হাত আরো শক্ত করে ধরে তে। এতক্ষণে মুখ খোলে, আরে কি হয়েছে জাঙ্কুক, দেখছো না মেয়েটা ভয় পাচ্ছে? জাঙ্কুক চিৎকার করে ওঠে, হাত ছাড়তে বলেছি তোকে। তে, জামা, অনেক রাত হয়েছে, তোর বিশ্রামের প্রয়োজন। জিন এর কথায় তে তার দিকে তাকায়। জিন ইশারায় তাকে যেতে বলে। উঠতে বলেছি আমি, ভাবির হাত ছাড়। জাঙ্কুকের চিৎকারে তের অন্তরাত্মা কেঁপে উঠেছে ভয়ে। সে জিমিনের হাত ছেড়ে দেয়। জাঙ্কুক টানতে টানতে তাকে রুমে নিয়ে যায়। জিয়ন বাড়ির সকলের চিন্তায় পড়ে যায়। জিমিন বলে ওঠে, ভাইয়া যেভাবে রেগে আছে, তেকে যদি আঘাত করে, না জেনে বুঝে তেকে আঘাত ও কখনোই করবে না। সুগার কথা শুনে সবাই জাঙ্কুকের রুমের দিকে একবার তাকায়, যার যার ঘরে চলে যায়। জাঙ্কুক টেনে এনে তাকে বিছানায় ছুঁড়ে মারে। বিভিন্ন ধরনের ফুল আর মোমবাতি দিয়ে পুরো ঘর সাজানো। জাঙ্কুক সব ফুল ছিঁড়ে ফেলে, চিৎকার করে বলতে থাকে, কি ভেবেছিল তোর বোন আমার সাথে গেম খেলবে? ভালোবেসেছি বলে এখনো পর্যন্ত বেঁচে আছে, না হলে আজকে খুঁজে এনে পুঁতে দিতাম। তে ভেজা চোখে একবার তার দিকে তাকায়। রক্তবর্ণ চোখ তাকিয়ে তার ভয় আরো বেড়ে যায়। দ্রুত চোখে নামিয়ে নেয় তে। একটু সাহস সঞ্চয় করে বলতে থাকে, আপু আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি আমায় কেন শাস্তি দিচ্ছেন? আমি কি করেছি? কথা শেষ করতে পারল না তে। জাঙ্কুক তার চুলের মুঠি ধরে তার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। কি হচ্ছে তার সাথে বুঝতে কিছুক্ষণ সময় লাগলো তে এর। যখনই বুঝতে পারলো, ছুটার জন্য জাঙ্কুককে বুকে ধাক্কা মারতে লাগলো। জাঙ্কুককে সে এক চুলও নড়াতে পারল না। কিছুক্ষণ ছোটাছুটি পর ক্লান্ত হয়ে সে থেমে যায়। জাঙ্কুক তাকে ছেড়ে দিয়ে ঠোঁট মুছতে মুছতে তের দিকে তাকিয়ে দেখে তে নিচের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলছে। কি হলো এতটুকুতে এই অবস্থা? কেবল তো শুরু, এখনো অনেক কাজ বাকি বলে বাঁকা হাসি দিয়ে তের দিকে আগাতে থাকে। তে ভয়ে পেছাতে থাকে, দেয়ালে পিঠ ঠেকে যায় তার। কোথায় পালাবি তুই? আমার শিকলে আটকা পড়ে গেছিস, এখন থেকে তোকে সেটাই করতে হবে যেটা আমি চাইবো। জাঙ্কুকের নিঃশ্বাস তের মুখের উপর পড়ে অজানা আবেশেষ শরীর শিহরণে ওঠে। অসম্ভব কম্পন সৃষ্টি হয় শরীরে। দেখুন, আপনি এমনটা করতে পারেন না। আমি সবই পারি। আপনি না আপুকে ভালোবাসেন? চুপ। পাশে থাকা ফুলদানিটি ছুঁড়ে মারে ফ্লোরে। জাঙ্কুকের আঙ্গুল দিয়ে ঠোঁটে ঠোঁট কাঁপছে তের। আমাকে ধোঁকা দিয়ে সে ভালো থাকবে এটা তো আমি হতে দিব না। আর তুই জেনেও কি জানি আমি? সেটাই যেটা চিঠিতে লিখে গেছে। তে অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। কি লিখেছে আপু চিঠিতে? ব্যাস, আর কোনো কথা নয়। তোর অনেক শখ ছিল না আমাকে কষ্ট দেখার, এবার তুই বুঝবি কষ্ট কাকে বলে। বলে জাঙ্কুক তের ওড়নাটা এক টানে খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার ঘাড়ে মুখ লাগায়। তে সহ্য করতে না পেরে জাঙ্কুকের শার্ট আঁকড়ে ধরে। জাঙ্কুক তাকে কোলে করে বিছানায় নিয়ে যায়। তে অনেক ছোটাছুটি করেও শেষ রক্ষা পেল না।
কোনো ছাড় দেওয়া হলো না। গভীর রাত, অন্ধকারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তে গোসল করে একটা তোয়ালি পরে বের হলো জাঙ্কুক। তে আস্তে ধীরে বসা থেকে উঠে দাঁড়াতে নিচে পড়ে গেল। জাঙ্কুক দেখে ওয়াশরুমে দিয়ে আসলো। ঝর্ণার পানি শরীরে পড়তে শরীর জ্বলে উঠল তার। সারা শরীরে কামড়ের দাগগুলো চোখে পড়ে অজরে কান্নায় ভেঙে পড়ে তে। কেন তার জীবনে এইভাবে নষ্ট হয়ে গেল? তার আপুর করা ভুলের শাস্তি কেন তাকে এভাবে পেতে হবে? কেন? কে দেবে তার জবাব? এভাবে কতক্ষণ কেটেছে জানা নেই। জাঙ্কুক বেডশিট চেঞ্জ করে তে আসছে না দেখে দরজায় টোকা দেয়। 2 মিনিটে বের হবে, আর যদি আমাকে ভেতরে আসতে হয় তাহলে আমি কি করতে পারি তোর ধারণা নেই। 2 মিনিট পার হওয়ার পরেও তের কোনো সারা শব্দ নেই। কথা কানে যাচ্ছে না নাকি আমি আসবো? দরজা খুলে বের হয়ে আসে তে। পরনে তার তোয়ালে, সেটা নিয়ে টেনে টুনে পুরো শরীর ঢাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাঙ্কুক তার দিকে তাকিয়ে থাকে। কি লুকাতে চেষ্টা এত? লজ্জায় তের নত মাথা আরো নত হয়ে যায়। আজ যা হয়েছে, এরপর এই মানুষটার চোখে আর কখনো কি চোখ রাখতে পারবে সে? জাঙ্কুক আলমারি খুলে তার শার্ট তের উপর ছুঁড়ে মারে। তে সেটা তুলে নিয়ে আবার ওয়াশরুমে চলে যায়। একবার নিজের দিকে তাকিয়ে সে শার্টে তার মতো আরো একজন অনায়াসে ঢুকে যাবে। বের হয়ে দেখে জাঙ্কুক ল্যাপটপ নিয়ে বসেছে। তে শার্ট নিচের দিকে টানতে থাকে। তার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। জাঙ্কুক পাশে থেকে বালিশ ছুঁড়ে মারে। তের মনে হচ্ছে এসব থেকে মরণ ভালো। সে চুপচাপ বালিশ নিয়ে সোফায় বসে পড়ে। এখনো সে সমানে হেসকে তুলে যাচ্ছে। চুপচাপ ঘুমা, একটা সাউন্ড যদি কানে আসে তে ভয়ে চুপ হয়ে যায়। এই শরীরে এখন একটা টোকাও সহ্য করতে পারবে না। সকালে আলো চোখে লাগতে ঘুম ভাঙে। তে তাকিয়ে দেখে জাঙ্কুক ঘরে নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। এত বেলা হয়ে গেছে, কাল রাতের কথা মনে হতে নিজের দিকে তাকায় সে। পরনে তার জাঙ্কুকের দেওয়া শার্ট, এটা পরে কি করে বাইরে যাবে? সে যা পরে এসেছিল সেটা আর পরার অবস্থা নেই তার তো। আর কোনো জামা কাপড়ও নেই। শরীরে অসহ্য ব্যথা নিয়ে আয়নার সামনে যায় সে। নিজের দিকে এই ধ্যানে তাকিয়ে থাকে। চোখের কোণে বেরিয়ে জল গড়িয়ে পড়ে তার। আমার চাওয়া কি খুব বেশি ছিল? আর 10টা মেয়ের মতো আমারও ইচ্ছে ছিল সুন্দর একটা জীবনের। তের চোখে মুছে ফ্রেশ হয়ে সোফায় বসে থাকে। কি করবে সে বুঝতে পারছে না। শরীরের এই দামগুলো নিয়ে সকলের সামনে দাঁড়াবে কিভাবে? দরজায় আওয়াজ হতে তে সেদিকে তাকায়। জিমিন এসেছে।